ছোট থেকেই অভিনয়ের প্রতি আমার একটা নেশাই বলতে পারেন, অভিনয়ের প্রতি আমার একটা নেশা ছিল। আমার প্রায় মান্থলি দেখা যাচ্ছে যে 1.5 লাখ প্লাস হয়ে যায় পার মান্থ। আমার এই 4টে ইউটিউব চ্যানেল চালাতে প্রায় 1.5 লাখ পার হয়ে যায়। যেমন আমার এই লাইফে আমি মানুষের বাড়ি, মানে আপনাদের এলাকায় কি বলে আমার জানা নাই, আমাদের এলাকায় বলে হচ্ছে কামলা, জোন বলে। আমি জোন খাটছি, চায়ের দোকান করার জন্য আমাকে একটা চুলা তৈরি করে দেয়। সেই চায়ের দোকানটা আমি করেছিলাম একটা গাছের নিচে, ওখানে কোনো ছাউনি টাউনি ছিল না। আমি পলিথিন উপরে দিয়ে চায়ের দোকান করি। তো মাশাল্লাহ আমার হয়তো ভালো ব্যবহার বা ভালো আমি চা বিক্রি করতে পারতাম বা বানাইতে পারতাম, সেখান থেকে সবাই আমার দোকানে এসে চা খাইতো। ওখান আমার আমরা ছিলাম হচ্ছে মানে ভাই বোন বেশি, অভাবের সংসার ছিল। তো বাবা তারপরেও যথেষ্ট পরিমাণ চেষ্টা করছে আমাকে ভালোভাবে লেখাপড়া করার। মায়ের এক ধার দুধের দাম কাটিয়া গায়ের চাম, মায়ের এক ধার দুধের দাম। রিসেন্ট আমি একটা গান করছি, আসলে গান আমি অতটা ভালো পারিও না বা আমার কণ্ঠটা অত ভালো না। মিলন ভাই। জি ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি অবস্থা, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি ভালো আছেন? হ্যাঁ, আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি আসলে কি হিসাবে দর্শকের সামনে নিজেকে উপস্থাপন করেন? আসলে শিল্পী, উপস্থাপক নাকি অভিনয় শিল্পী? আসলে এটা বলতে গেলে অনেক কিছু বলতে হয়। আমি ছোট থেকেই অভিনয়ের প্রতি আমার একটা নেশাই বলতে পারেন, অভিনয়ের প্রতি আমার একটা নেশা ছিল। আর বিশেষ করে যখন মানে মাউথপিস হাতে পাইতাম তখন চিন্তা করতাম একটু বক বক করি। তো সেই থেকে আমি আসলে মূলত আমার ইউটিউব যে চ্যানেল, এই চ্যানেলে আমি নিজেকে উপস্থাপক হিসাবেই দাঁড় করিয়েছি। পাশাপাশি চেষ্টা করি আর কি ছোটোখাটো একটু অভিনয় করার। আসলে অভিনয় জিনিসটা তো সহজ না, যে যেভাবেই বলুক, অভিনয় জিনিসটা অনেক কঠিন। তো আমি সেখান থেকে নিজেকে অভিনেতা হিসেবে দাবি করি না, আমি চেষ্টা করি আর কি মানে একটু সাজিয়ে গুজিয়ে একটু উপস্থাপনা করার আর কি। এটাই আমার মানে আমার ইউটিউব চ্যানেলে মূল দায়িত্ব, উপস্থাপনাটা। জি জি। আচ্ছা, আপনাকে মাঝে মধ্যে অভিনয় দেখা যায়, আবার মাঝে মধ্যে গুনগুনানি করতেও দেখা যায়। তো আসলে অভিনয় তো এখন দেখানো সম্ভব না, আপনি একটুখানি যদি আমাদেরকে গান শোনাতেন, মানে লং না, এক করলি। আচ্ছা আচ্ছা। তো সেখান থেকেই আমি একটু চেষ্টা করি আর কি। যদি প্রশ্ন করো কি আছে আমার, বলবো আমি তুমি ছাড়া নেই কিছু আরো, বলবো আমি তুমি ছাড়া নেই কিছু আর। আচ্ছা, খুব সুন্দর গান আপনি। এবার আপনার ইউটিউব চ্যানেল কয়টা আছে? আমার বর্তমানে ইউটিউব চ্যানেল আছে হচ্ছে রানিং আছে 4টা, আরও 3টা আছে হচ্ছে প্রক্রিয়াধীন। 4টা রানিংয়ে আছে, হ্যাঁ, আর 3টা প্রক্রিয়াধীন আছে আর কি, মানে আপডেট চলতেছে, ইউটিউব ফেসবুকে আপডেট চলতেছে। ইনশাল্লাহ আপডেট শেষ হলে আমি ওই 3টাকেও রানিং করবো, এর একটা আশা আছে আর কি। তার মানে 7টা চ্যানেল। 7টা চ্যানেল হবে আর কি। মনিটাইজ আছে কয়টা? 7টাই আমার না না না, ইউটিউবে মনিটাইজ আছে হচ্ছে 4টা, আর ফেসবুকে মনিটাইজ আছে হচ্ছে 2টা। আচ্ছা, সেই ইউটিউব চ্যানেলের খরচ হয় কেমন? মানে মাসিক একটা খোরাক তো দিতে হয় চ্যানেলে। একটা চ্যানেলের প্রচুর খোরাক আমরা সবাই জানি বর্তমান যুগে প্রতিযোগিতার বাজারে। জি জি জি। তো কেমন খরচ হচ্ছে? আমার প্রায় মান্থলি দেখা যাচ্ছে যে 1.5 লাখ প্লাস হয়ে যায়
পার মান্থ আমার এই মানুষের? 4টে ইউটিউব চ্যানেল চালাতে প্রায় 1.5 লাখ পার হয়ে যায়। একটা। বাকি তিনটা start বাকি করলে তো 3টা এখন স্টার্ট করি না, ওটা start স্টার্ট করলে করার আরো পরে জি খরচ জি জি বাড়বে। জি। আচ্ছা, ইউটিউবে আসার আগে আপনি কি করতেন? ইউটিউবে আসার আগে আমি অনেক কিছুই করছি। হুম, রিসেন্ট আমি যেটা করছি বা এখনও রানিং আছে সেটা হচ্ছে যে আমি একটা প্রাইভেট কোম্পানিতে জব করি। এটা একটা এখন? কনস্ট্রাকশন কোম্পানি, জি। আচ্ছা, আমি সেই কোম্পানিতে জব করতেছি রানিং আর কি। জানি। পাশাপাশি আপনি ইউটিউব, পাশাপাশি আমি ইউটিউব নিয়ে আসি। আচ্ছা, ইউটিউবটা কি আপনার প্রফেশনাল নাকি শখের জায়গা থেকে? আসলে যে কোনো জিনিস করতে গেলে সর্বপ্রথম সেটার প্রতি আগ্রহ সৃষ্টি হইতে হয়, শখ থাকতে হয়, ইচ্ছা থাকতে হয়। তো ইচ্ছা বা শখ যেটাই বলেন সেখান থেকেই আসলে আমার ইউটিউবে আসা। এখন এটাকে মানে ধীরে ধীরে প্রফেশনালেই নিয়ে যেতে হবে আর কি। আচ্ছা আচ্ছা, আপনি বিয়ে করছেন? হ্যাঁ, আমি বিয়ে করছি। কয় ছেলে মেয়ে আপনার? আমার একটা ছেলে একটা মেয়ে। আচ্ছা, আনুমানিক সংসারে মাসিক খরচ কেমন আপনার? সংসারে মাসিক খরচ প্রায় 20-25। 20-25। আচ্ছা, বর্তমান 20-25 ছাড়া হয় না ছোটখাটো ফ্যামিলিতেও। জি। বাজার দর যেমন তরকারি বাজার টাজার সবকিছু মিলে। শিল্পীরা আসলে কি আপনার নামে কখনো কোনো অভিযোগ করে কিনা? হ্যাঁ, অনেক অভিযোগ করে, অনেক অভিযোগ অনেক করে। অভিযোগ শিল্পীদের। সেটা কি আপনি উপস্থাপকের জায়গা থেকে অভিযোগগুলো আসে নাকি এমনি ব্যক্তিগতভাবে? উপস্থাপকের জায়গা থেকেই বেশি আসে, কেননা আমি হচ্ছে বিশেষ করে ওদের সঙ্গে একটু রাগারাগিটা বেশি করি। তা ওদের যতটুকু আমি ভালোবাসি, হ্যাঁ, রাগারাগিটা ওই রকম করি। কারণ আমি চাই যে ওদের যেন কোনো ভুল ত্রুটি যেন ক্যামেরার সামনে না আসে। কারণ আমরা যখন কাজ করি, কাজ করতে গেলে তো অনেক কষ্ট হয়। কষ্টের মাঝে যদি বিনোদন না করি, একটু হাসি রহস্য না করি, তাহলে কিন্তু আসলে ওরা যে বিনোদনটা প্রকৃত দিবে সেই বিনোদনটা কিন্তু আসে না। তো ওই জায়গাতে গিয়ে যখন দেখি যে না এটা একটু বেশি হয়ে যাচ্ছে, তখন ওদের সঙ্গে একটু হয়তো রাগারাগি করলে তখন হয়তো ওই যে একটু অভিযোগ চলে আসে, ভাই শুধু আমাদেরকে এরকম করে হ্যান এই ত্যান। সম্পূর্ণটাই তো দর্শকের জন্য করে। হ্যাঁ, সম্পূর্ণটাই ইনশাল্লাহ চেষ্টা করি দর্শকের জন্য। আচ্ছা, আপনার জীবনের কষ্টের কিছু কথা জানতে চাই, মানে অল্প একটু। আসলে কষ্টের কথা বলতে গেলে অনেকেই বলতে হয়, তারপরেও একটু যেহেতু প্রশ্নটা করছেন বলি। আমি ছোটোবেলাতেই আমার আম্মাকে হারাই। তো সেখানে আমি বড় একটা শক খাই। তারপরেও আমি যে আম্মাকে নিয়ে আসি ইনশাল্লাহ, উনি আমাকে মায়ের স্নেহেই লালন পালন করে বড় করছে। আমার আমরা ছিলাম হচ্ছে মানে ভাই বোন বেশি, অভাবের সংসার ছিল। তো বাবা তারপরেও যথেষ্ট পরিমাণ চেষ্টা করছে আমাকে ভালোভাবে লেখাপড়া করার, আমাকে প্রতিষ্ঠিত করার। আসলে আমি একটু ডান পিঠে ছিলাম, আচ্ছা, ছোটবেলা থেকেই একটু দুষ্টু প্রকৃতির ছিলাম, যার কারণে আসলে ওইভাবে হয়ে ওঠেনি। অনেক মাইরও খাইছি বাবার হাতে, কিন্তু সবচেয়ে বেশি কষ্ট পাইছি আমার মা চলে যাওয়ার পরে। আমি কষ্ট পাইছিলাম না, কিন্তু যখন আমি এত কষ্ট করার পরে যখন আমি সুখের দেখা পাইলাম, হুম, তখন আমার বাবাটা আমাকে ছেড়ে চলে যায়। তো এই কষ্টটা আমার জীবনের সবচেয়ে বড় কষ্ট, যে আমার বাবা আমাকে এত কষ্ট করে লালন পালন করলো, কিন্তু আমি আমার সুখের সময় আমি আমার বাবাকে পাশে পেলাম না। আর ওই মায়েরগুলোর কথা, ওই শাসনের কথা এখন মনে পড়ে, যে বাবা কেন মারছিল, কেন শাসন করছিল। কারণ এখন আমি যেহেতু সন্তানের পিতা হয়েছি, আমি এখন বুঝি যে আসলে সন্তানদেরকে বাবা মা মানুষ করার জন্যই বকাবকি করে, গালাগালি করে, মারধর করে। ওইগুলো এখন খুব মিস করি। ভবিষ্যতে আপনার চ্যানেলগুলো কোথায় দেখতে চান? আমি চাই যে অবশ্যই আমার যেহেতু বর্তমানে 4টা চ্যানেল রানিং, আরও 3টা আসবে। দর্শকদের ভালোবাসা এবং সাপোর্ট পাইলে ইনশাল্লাহ আমি চাই যে বাংলাদেশে বা দেশের বাইরে যতগুলো চ্যানেল আছে, আমি বাংলাদেশের কথাই বলি, যদি 10টা চ্যানেল টপে থাকে, আমি চাইবো অবশ্যই যে আমার 1টা বা 2টা চ্যানেলও যেন এরকম 10টার মধ্যে একটা থাকে। আমার এরকমই একটা আশা আর কি। এখন সর্বোচ্চ সাবস্ক্রাইবারের চ্যানেল কয়টা আছে? আমার সর্বোচ্চ সাবস্ক্রাইবারের চ্যানেল হচ্ছে আমার MK ভিলেজ মিউজিক চ্যানেলটা, যেটার প্রতি আসলে আমি প্রায়োরিটি শুরু থেকে একটু বেশি দিয়ে আসছিলাম। তো সেটা বর্তমানে 56+ সাবস্ক্রাইবার আছে আর কি। আর 56K হ্যাঁ মানে হাজার? হ্যাঁ, 56K। ফেসবুকে আছে হচ্ছে 30K মতো আর কি। আচ্ছা, অনেকেই দেখা যায় টাকা বেশি হলে, মানে ইনকাম বেশি হলে বা অর্থ উপার্জন বেশি হলে বিলাসবহুল জীবনযাপন করে। আবার আচ্ছা, অনেকেই দেখা যায় মানে
2-3টা বিয়েও করে ফেলে, জি জি। যেটা হয় অনেকের ক্ষেত্রে। আপনার এমন কোনো ইচ্ছা আছে কিনা? আসলে আমি এক কথায় বলতে গেলে জিরো থেকে হিরো হয়েছি। হুম, যেমন আমার এই লাইফে আমি মানুষের বাড়ি, মানে আপনাদের এলাকায় কি বলে আমার জানা নাই, আমাদের এলাকায় বলে হচ্ছে কামলা, জোন বলে। আমি জোন খাটছি, অর্থাৎ এই শীত, এখন যে শীতকাল, এই শীতকালে আমি প্লাস আমার কিছু ফ্রেন্ড সার্কেল ছিল যারা, ওদের কোনো অভাব অনটন ছিল না, বাট ওরাও আমার সঙ্গে গেছে। আমরা 30 টাকা দিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত অন্যের বাড়িতে জোন খাটছি, কামলা খাটছি। তারপরে হচ্ছে আমি এসএসসি পরীক্ষা আমার যখন হয়, এসএসসি পরীক্ষা কত আগের কথা? এটা মেবি আপনার 2000 2000। 2000 সালের মতো হবে। তো তখন ওইগুলা করে আমি হচ্ছে ইয়ে করতাম, আমার স্কুলের ড্রেস কিনতাম আর কি, ড্রেস বানাইতাম, জুতা টুতা যেগুলো লাগতো, তারপরে বই টই যেগুলো লাগতো এগুলা। তারপরে এখান থেকে যখন এসএসসি পরীক্ষা দিলাম, এসএসসি পরীক্ষার পরে চিন্তা করলাম এইভাবে আর কী করব। বাবাও অভাবের তাড়নায় ঢাকায় চলে গিয়েছিল পুরো ফ্যামিলি। ওখানে গিয়ে আমি হচ্ছে রিক্সা ভ্যানও চালাইছি, যেটার কয়লার দাগ আমার হাতে এখনও আছে। রিক্সা ভ্যানও চালাইছি, গার্মেন্টসেও চাকরি করছি। তারপরে যখন হচ্ছে হঠাৎ করেই মানে লাইফটার মোড় ঘুরে গেল, বিয়েটা করে ফেললাম। করার পরে বাবা একটু মনক্ষুণ্ণ যে আমি ওকে নিয়ে অনেক স্বপ্ন দেখতাম, কিন্তু হঠাৎ করে বিয়ে করে ফেললো। তো তখন বাবা একটু মনক্ষুণ্ণ হওয়ার পরে আমাকে মানে আমার কথা চিন্তা করে আমি মায়ের সঙ্গে পরে কথা বলছিলাম যে মা, আমাকে এইভাবে আলাদা করে দেওয়ার কারণটা কি? মানুষ তো আমাকে খারাপ বলবে যে তোমাকে লালন পালন করে বড় করলো, অথচ তুমি বিয়ে করার পরে আলাদা হয়ে যাচ্ছ। তখন মা আমাকে বললো যে আমি তোমার বাবার সঙ্গে এই বিষয় নিয়ে কথা বলছি, তো তোমার বাবার চিন্তা ভাবনা যে ওকে যদি আমার সঙ্গে রাখি তাহলে ও ভবিষ্যতে কিছু করতে পারবে না, তো ওকে যদি আমি আলাদা করে দেই, ওর মতো ওকে করে দিই, তাহলে ও চিন্তা করবে যে এখন আমার কিছু করতে হবে। তো সেখান থেকে আমাকে আলাদা করে দেওয়ার পরে আমি প্রায় মানে হিমশিম খেয়ে যাচ্ছিলাম, আমি এখন কি করব। তখন আমার ফ্রেন্ড সার্কেল যারা ছিল, যেমন বাবলু নামের একজন ছিল, শরীফ ছিল, মানিক ছিল, ইব্রাহিম ছিল, জাহাঙ্গীর নামের একজন ছিল, আরও কেউ কেউ হয়তো ছিল, নামটা মনে নাই। এরা আমাকে হচ্ছে আমাদের বাজারে একটা চায়ের দোকান করার জন্য আমাকে একটা চুলা তৈরি করে দেয়। সেই চায়ের দোকানটা আমি করেছিলাম একটা গাছের নিচে, ওখানে কোনো ছাউনি টাউনি ছিল না, আমি পলিথিন উপরে দিয়ে চায়ের দোকান করি। তো মাশাল্লাহ আমার হয়তো ভালো ব্যবহার বা ভালো আমি চা বিক্রি করতে পারতাম বা বানাইতে পারতাম, সেখান থেকে সবাই আমার দোকানে এসে চা খাইতো, ওখান থেকেই ইনশাল্লাহ আমার উত্থান। তো তারপরে আস্তে আস্তে যখন এগুলো করতে লাগলাম, আমি পুরো একটা মার্কেটই নিয়ে নিয়েছিলাম। আচ্ছা, পুরো একটা মার্কেটই আমার দোকান ছিল, ওখানে আর কোনো দোকান ছিল না। ওখান থেকে আমি চায়ের দোকান করতে করতে আমি এক পর্যায়ে গিয়ে হচ্ছে পুরো ভাত, মার্কেটটা কি মানে শুধু চায়ের দোকানে অন্য কোনো চায়ের দোকান ছিল হচ্ছে প্রায় হচ্ছে আপনার 20 ভাই 30 একটা চায়ের দোকানই ছিল। তো সেখান থেকে আরও কয়েকটা রুম নিচ্ছিলাম আমি, ওগুলো একটু ক্রাম বোর্ড রাখছিলাম। ক্রাম বোর্ড খেললে তখন চায়ের ব্যবসাটা একটু ভালো হইতো। ওগুলো করতে করতে আমি হচ্ছে ওই দোকানটাকে আমি বড় করে ভাতের হোটেলে তৈরি করে ফেলি, রেস্টুরেন্ট হিসাবে তৈরি করি, ভাত, মিষ্টি, দই, আচ্ছা এগুলো তৈরি করে ফেলি। আচ্ছা। তো মানে বিলাসবহুল আর বিলাসবহুল জীবনের যে কথাটা, আসলে আমি এত কিছু করার পরে এখন যে অবস্থায় আছি, আমি মহান আল্লাহ তাআলার কাছে লাখো কোটি শুকরিয়া যে উনি আমাকে ওখান থেকে রাস্তা থেকে উঠিয়ে আমাকে রাজপ্রাসাদে নিয়ে আসছে। আমার কাছে এটা রাজপ্রাসাদ ভাই। তো এখন পর্যন্ত আমার যে নাপিত ফ্রেন্ড ছিল আমি তার সঙ্গে যেভাবে মিশি, এখন আমার যে ইঞ্জিনিয়ার ফ্রেন্ড আমি তার সঙ্গে ওইভাবেই মিশি। তো আমার কোনো পরিবর্তন নাই। আমাকে অনেকে বলে যে তুই গাড়ি নিয়ে চলাফেরা করিস, তুই ভালো শহরে থাকিস, তুই ভালো ভালো লোকের সঙ্গে উঠা বসা করিস, তোর কি এখন এই নাপিত বা এই ভ্যান চালক বা এই পাইট কামলা যারা দেয় এদের সঙ্গে চলাফেরা না করলে হয় না? তো তখন আমি তাদের একটা কথাই বলি যে আমার দুঃখের সময় যারা আমার পাশে ছিল, আমি আশা করি যে ভবিষ্যতেও যদি আমি দুঃখে পড়ি বা কষ্টে পড়ি ওরা আমার পাশে থাকবে। কিন্তু আপনি যে টাকার গরম দেখাচ্ছেন বা যে কথা বলতেছেন, আপনি আমার সেই সময়ও পাশে ছিলেন না, এখন আমার সুদিন আমার পাশে আসছেন, ভবিষ্যতে আমার পাশে থাকবেন না যদি আমার কোনো প্রকার দুঃখ কষ্ট আসে। তো বিলাসবহুল জীবনযাপন করার আমার কোনো ইচ্ছা নাই। আমি চাই যে যে কয়েকদিন পৃথিবীতে আছে ইনশাল্লাহ ছোট বড় ধনী গরিব সবার সঙ্গে আমি মিলেমিশে থাকতে চাই। আচ্ছা আচ্ছা, তার মানে আপনার বোঝা যাচ্ছে যে কষ্টের সময় আপনার স্ত্রী আপনার সাথে ছিল, হ্যাঁ অবশ্যই। এখন সুখের সময়ও আপনার সেই স্ত্রীকে নিয়ে আপনি থাকতে চান। অবশ্যই অবশ্যই। আচ্ছা, আপনার বিয়েটা কি লাভ ম্যারেজ ছিল না অ্যারেঞ্জ? না, বিয়েটা লাভ ম্যারেজ ছিল না, অ্যারেঞ্জ ম্যারেজ ছিল। বাট আমার ওই বিয়েটা দিয়েছিল হচ্ছে আমার মুরব্বি। আমার আসলে বাবা মা যেটাই বলেন,
তারপরেও আমাকে বাবার আদর, মায়ের আদর, দাদির আদর, দাদার আদর, সমস্ত আদর দিয়ে আমাকে যে ভালোবেসে বড় করছে সে হচ্ছে আমার দাদি। তো আমি আমার ওই দাদির পছন্দেই বিয়েটা করি আর কি। আচ্ছা, লেখাপড়া কত দূর করেছেন? লেখাপড়া বেশি দূর করতে পারি নাই, ইন্টার পর্যন্ত পড়ছি, ডিগ্রিতে ভর্তি হয়েছিলাম, ওই যে বললাম ডান পিঠে। হুম। পরে পরীক্ষার জন্য ডাকছে, পরীক্ষার দেওয়া হয় নাই, তবে চেষ্টা করব সামনে আবার নতুন করে শুরু করার আর কি। আচ্ছা, শিল্পীদের পারিশ্রমিকটা কিভাবে দেন এবং কত করে দেন? শিল্পীদের পারিশ্রমিকটা ডেইলি দেই। ওরা যেদিন আমাদের শুটিংয়ে আসে ওই ডেইলি ওদের পেমেন্ট করতে হয়। আর কত দেই এটা একটু ইয়ে থাক। আচ্ছা, একটা ভিডিওতে বলছিলেন আপনি, সেখানে আমি দেখছি যে পার ডে 2500 করে দেওয়া হয়। দেওয়া হয় আসলে, ওটা একটু ইয়েই থাক। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, যেহেতু বলতে চান নাই, জি। এটা গোপনই থাকুক। এখন হচ্ছে সব সময় কি একই শিল্পীদের নিয়ে কাজ করবেন, বা ভবিষ্যতে কোনো ভেরিয়েশন বা পরিবর্তন না, আমি আনবেন শুরু কিনা? থেকেই চেষ্টা করতেছি। আমি বিভিন্ন সময় বিভিন্ন অডিশনও করি এবং বিভিন্ন সময় আমি ফেসবুক লাইভে যাই বা ইউটিউব লাইভে যাই বা বিভিন্ন সময় আমার পেজের আইডি থেকে আমি হচ্ছে পোস্ট করি যে আমরা নতুন মুখ চাই, নতুন কোনো প্রতিভা চাই। যদি এরকম ভালো কোনো প্রতিভা আমরা পাই অবশ্যই আমরা তাদেরকে সুযোগ করে দেব। এবং আমারও চিন্তা আছে যে সবসময় এক শিল্পী দিয়ে কাজ করলে পরে বা এক আর্টিস্ট দিয়ে কাজ করলে পরে সেই কাজটার প্রতি মানুষের একটা অনাগ্রহ সৃষ্টি হয়ে যায়। কারণ একই মুখ, একই ধাঁচের কাজ সবসময় দর্শক নিবে না, অবশ্যই পরিবর্তন আনতে হবে। তো আমি চেষ্টা করব নতুন কোনো ভালো প্রতিভা পাইলে, সেটা গানের হোক অভিনয়ের হোক, আমি নিয়ে আসার। আচ্ছা, আপনি কি কোনো রাজনীতি করেন? না, আমি কোনো রাজনীতির সঙ্গে জড়িত নেই। আচ্ছা, আপনার চ্যানেলে ভিডিও করতে গিয়ে আপনি কি কোনো সমস্যায় পড়েছেন কিনা? হ্যাঁ, অনেক জায়গায় গিয়ে অনেক রকম সমস্যার সম্মুখীন হতে হয়, কেননা আমাদের তো বিভিন্ন জায়গায় গিয়ে কাজ করতে হয়। তো সেই ক্ষেত্রে দেখা যায় যে অনেক এলাকাতে অনেক মানে বাউন্ডারিলে পোলাপান থাকে কিন্তু। হুম। তো ওনারা মাঝে মধ্যে একটু ঝই ঝামেলা করে, তো সেটা আর কি কন্টিনিউ আপনার মাথা ঠান্ডা রেখেই হ্যান্ডেল করতে হয়। তো সেরকম বড় ধরনের কোনো প্রবলেমে এখন পর্যন্ত পড়ি নাই, আশা করি পড়বও না। কেননা আমার একটা সিস্টেম হচ্ছে যে যখন দেখি যে না অন্য পক্ষের মাথা গরম আছে তখন নিজেকে একটু কুল রাখার চেষ্টা করি। আচ্ছা, আপনার পছন্দের এক কলি গান শুনতে চাই আবারও। পছন্দের সবচেয়ে ভালো যে গানটা আপনি পছন্দ করেন? আমার সবচেয়ে পছন্দের একটা গান হচ্ছে, যেটা আসলে আমি পরিপূর্ণ জানি না, তারপরেও আমি চেষ্টা করতেছি। মায়ের এক ধার দুধের দাম, কাটিয়া গায়ের চাম। মায়ের এক ধার দুধের দাম, মায়ের এক ধার দুধের দাম, কাটিয়া গায়ের চাম। পাপোশ বানাইলেও ঋণের শোধ হবে না, এমন দরদি ভবে কেউ হবে না আমার মা গো। আচ্ছা, খুব সুন্দর গান। হঠাৎ করে যদি শোনেন ইউটিউব বন্ধ হয়ে গেছে, তাহলে কি করবেন? আসলে বর্তমান ডিজিটাল যুগে ইউটিউব ফেসবুক বন্ধ হওয়ার কোনো সিস্টেম নাই। তারপরেও যদি বন্ধ হয়ে যায়, তো আসলে আমার যে চিন্তাভাবনা, যখন আমি কিন্তু অনেক আগে থেকেই আমার বন্ধুবান্ধবের সঙ্গে বিভিন্ন বাড়ি বাড়ি গিয়ে আমি এগুলো কাজ করে বেড়াতাম, মানুষকে আনন্দ দিয়ে বেড়াতাম। আমরা স্টেজে গিয়ে এগুলো করতাম, সুন্নতে খাতনার অনুষ্ঠানে, বিয়ের অনুষ্ঠানে, এরকম অনুষ্ঠানে আমরা কাজ করতাম। তো এটুকুন হচ্ছে নিজেদের বিনোদন আর এলাকার বিনোদনের জন্য। এখন যেটা করতেছি সেটা কিন্তু আন্তর্জাতিক বিনোদন দেওয়ার জন্য। তো যদি বন্ধ হয়েও যায়, ইনশাল্লাহ মানে নিজেরা নিজেদেরকে বিনোদন দেওয়ার চেষ্টা করব। আর এরকম না যে ইউটিউব থেকে আমাকে আর্ন করতেই হবে, না হলে চলা সম্ভব না। কারণ আমি ছোটোবেলা থেকে অনেক পরিশ্রম করতে পারি, ইনশাল্লাহ পরিশ্রম করেই ফ্যামিলি বা সংসার চালানোর ক্ষমতা রাখি। আচ্ছা, অনেকেই দেখা যায় ইউটিউব থেকে অর্থ উপার্জন করে ব্যবসা প্রতিষ্ঠান দাঁড় করায়। আপনার কি কোনো এমন কোনো পরিকল্পনা আছে কিনা? আমার ফার্স্ট পরিকল্পনা, আমি যেভাবে ইউটিউবে আসি সেটা হচ্ছে যে আমি ইউটিউবে আসার আগে আমি কয়েকজন ব্যক্তিকে নিয়ে বসি, আমার ফ্রেন্ড সার্কেল। তো আমার চিন্তা ভাবনা হচ্ছে যে ইউটিউব থেকে যদি ভালো কিছু আর্ন করতে পারি বা ভালো কোনো কাজ দেখাইতে পারি, তাহলে অবশ্যই আমি ভালো কিছু করতে পারবো। আর সেখান থেকে শুধু আমি নয়, আমার কথা হচ্ছে যে যারা আমার সঙ্গে এতদিন পরিশ্রম করছে বিনা স্বার্থে, বিনা পারিশ্রমিকে, তাদেরকে নিয়ে তাদের সঙ্গে বুদ্ধি পরামর্শ করে যেটা করা যায়, যেটা করলে ভালো হয়, আমি ইনশাল্লাহ চেষ্টা করব সেটাই করার।
আচ্ছা, সেটা কি ধরনের প্রতিষ্ঠান হতে পারে? সেটা যেমন ইতিপূর্বে আমি একটা চিন্তা ভাবনা করছিলাম, আমরা একটা রেকর্ডিং স্টুডিও করব, এ বিষয়ে আলোচনা চলতেছে। তারপরে হচ্ছে বিভিন্ন ধরনের, তারপরে যেমন ধরেন বিভিন্ন ধরনের ব্যবসা আছে আমাদের এলাকাতে। গরু বাছুরের ফার্ম করা যায়, তারপরে হচ্ছে মৎস্য চাষ করা যায়। এরকম মানে ছোট থেকেই বড় হইতে হবে, কেননা আমাদের এখন ওই ধরনের ইয়ে হয় নাই, অ্যামাউন্ট হয় নাই। ইনশাল্লাহ ধীরে ধীরে করলে পরে আমার মনে হয় যে ভালো কোনো জায়গায় আমরা যেতে পারবো, যদি আমাদের মধ্যে সততা মনুষ্যত্ব কাজ করে, তাহলে ইনশাল্লাহ ভালো কিছু করতে আচ্ছা, পারবো। ছোট্ট করে আপনার মানে শেষ করব, শেষ প্রশ্ন আর কি, ছোট্ট করে আপনার পরিচয়টা দেবেন? প্রশ্ন না আর কি। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। তো আমার নাম হচ্ছে মোহাম্মদ মিলন খন্দকার। আমার পিতা হচ্ছে মরহুম আইয়ুব আলী খন্দকার রিপন। আমার মাতা হচ্ছে মোসাম্মদ মৌসুমী খাতুন। আমার হোম ডিস্ট্রিক্ট পাবনাতে, থানা ফরিদপুর, আর গ্রাম হচ্ছে বেরহাউলিয়া।